দরজারে পাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। ভাইয়া ট্রান্সফরমার ছবিটা দেখছিস? চরম হিট হয়েছে, আমার কিন্তু সেই লাগছে। সেই মুভিটা মনে কর যে সেই রোবটগুলো যে উড়ে উড়ে এসে মারতেছে, দেখে মনে করতে সেই লাগলো। আমার তো মনে হচ্ছে আমি রোবট হয়ে যাই। কি ব্যাপার? জি ভাবি, কি করছো তোমরা? না ভাবি, এই এমনি একটু গল্প করতেছিলাম ওর সাথে। গল্প যে করছো সেটা তো আমি দেখতেই পাচ্ছি। কটা বাজে? 12টা ভাবি। 12টা বাজে। এখন তো তোমাদের পড়ার সময়, গল্প করছো কেন? না ভাবি, ওই অনেকক্ষণ যাবত পড়ছিলাম তো পড়তে পড়তে একটু বোর হয়ে গেছি, চিন্তা করলাম একটু কিছুক্ষণ গল্প করি, একটু রিফ্রেশও হয়ে যাবে। কে আমি জানি সারাক্ষণ পড়ার মধ্যে থাকাটা কত বোরিং একটা ব্যাপার, ফোকাস থাকে না। কিন্তু একটা জিনিস তো তোমাদেরকে মাথায় রাখতেই হবে যে পরীক্ষা কিন্তু একদম মাথার উপরে, একদম সময় নেই। আর সারা বছর তোমরা কিছুই পড়ালেখা করোনি, কোনো সিলেবাস তোমাদের কমপ্লিট না। সুতরাং তোমাদের কাছে এখন সময়টা খুবই জরুরি, প্রতিটা মিনিট ইম্পর্ট্যান্ট। এখন সেই সময়টা কাজে না লাগিয়ে তোমরা যদি আড্ডা মেরে সময় নষ্ট করো, তারপর তো পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্ন কমন পড়বে না, তখন আফসোস হবে যে ওই সময়টা কেন আড্ডা মেরে সময় নষ্ট করেছিলাম। আসলে কি ভাবি, মানে আমি তো পড়তে চাই, মাঝে মাঝে হয় কি আমার না ভালো লাগে না পড়তে। এই যে যেমন ধরো এখন পড়া মাথায় ঢুকতেছে না, আমার ভালোই লাগতেছে না পড়তে। এটা করার জন্য মানে কি করা যায় ভাবি বলো তো, মানে এটার জন্য? আমার মনে হয় এটার সলিউশন আমরা আগেই বের করে ফেলেছি। আমরা দুজন মিলে রুটিন করেছিলাম না, সেখানে কিন্তু দেয়া আছে দিনের কোন সময়টা তুমি টিভি দেখবে, কোন সময়টা ঘুরে বেড়াবে, কোন সময়টা আড্ডা মারবে। তার কারণ হচ্ছে সারাক্ষণ পড়তে আসলেই কারো ভালো লাগে না, কিন্তু রাতের সময়টা আমরা এক্সক্লুসিভলি পড়ার জন্য কেন রেখেছিলাম? কারণ রাতে সবাই ঘুমিয়ে পড়ে, শব্দ কমে যায়, তখন পড়ায় কনসেন্ট্রেট করতে অনেক সুবিধা হয়। সো তোমরা তো সারাদিন অনেক রিফ্রেশমেন্টের মধ্যেই থাকো, শুধু রাতে মাথা থেকে সব বোরিং ব্যাপার, রিফ্রেশমেন্টের ব্যাপার, আড্ডা, টিভি দেখা এগুলো বাদ দিয়ে পড়ায় কনসেন্ট্রেট করো, দেখবে অনেক পড়া মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আমি তো জানি তোমরা দুজনেই পরীক্ষায় ভালো করতে চাও। তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে দেখবে তোমাদের জীবনটাই পাল্টে গেছে, সব কিছু ভালো লাগবে, পুরো পৃথিবীটাই অনেক সুন্দর হয়ে যাবে। প্লিজ একটু পড়ো। ওকে, থ্যাংক ইউ। ওকে, পড়ো পড়ো। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। বস বস। হ্যাঁ, কি হয়েছে? ঝামেলা চলতেছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ আমাকে ডাকছিল নাকি আব্বা? হ্যাঁ বা ওই তোর তো একটু যশোর যাওয়া লাগবে না? যশোর যাবো কেন? হ্যাঁ, ওই আমাকে চালানো এসে অনেক কি সব ঝামেলা চলতেছে। তোর তো বাপ দুদিন ছুটি আছে, তুই একটু জানা বাপ যশোর যে চালানটা ছাড়াই নিয়ে চলে আয়। আব্বা আমারটা এনেছে, আমি যশোর পাঠাচ্ছি কেন? আর তোমার কাজ তো তুমিই ভালো বুঝবে, আমি তো ভালো বুঝবো না। আরে আমি আর কদিন, বয়স হচ্ছে না, তোদেরই তো সব বুঝে নিতে হবে। বা আমি বলি কি, ব্যবসা তুমি বন্ধ করে দিলাম। সাইরে দেবো না সত্যি। কি করছিস তুই? বাপ দাদা 14 পুরুষ থেকে এই ব্যবসা করে আসতেছি আমরা, আর ব্যবসা ছেড়ে দেবো? বাপ দাদা 14 বছর করে আসলেও তো ইলিগাল ব্যবসা। ব্যবসাটা তো তুমি চিন্তা করতেছো, তুমি চিন্তা করে দেখলে তুমি পাইবা। তুমি ট্যাক্স দিচ্ছ না, কয়টা প্রোডাক্ট কি প্রোডাক্ট আনলা সেটা সরকার জানে না, বাংলাদেশ সরকার জানে না। হবি তাই সবাই তো করতেছে এরকম। আর আব্বা সবাই করলে কি তুমিও ভুলটা করবা? ইলিগাল না এটা? তাহলে আমার পড়ালেখা করে লাভ হলো কি? আমার শিক্ষিত বানা লাভ হলো কি? যে আমি তোমার কোনটা ভুল কোনটা
সত্য, কোনটা ঠিকঠাক যদি আমি তোমাকে না বলতে পারি? এই বর্ডারের বিজনেসগুলো তো ভালো না, আর মানুষ কি করবি বুঝতে পারিস? আমি তোমাকে বলি, বাপ দাদা ভুল করে আসতেছে, একই ভুল যদি নেক্সট জেনারেশন করে, পরের জেনারেশন করে, তাহলে তো হবেই না। সমাধান করতে হবে। তুমি তোমার জীবনে যে সাকসেস অর্জন করেছো, তোমার যে প্রাইড আমাকে নিয়ে, যে আমি একটা কলেজের টিচার, একটা শিক্ষিত ছেলে, তোমার তো সব প্রাইড একদম নষ্ট হয়ে জিরো হয়ে গেল না? তার চাইতে বড় ঝামেলা কি তোমার বাপ দাদা করেছে? তোমার নায়নাথকেও যদি এই কাজ করে তোমার ভালো লাগবে? ইলিগাল কাজ করে। এই তো জেনারেশন টু জেনারেশন পাস হতে থাকবে। আপনার এই ভুল করা যাবে না। তার চেয়ে আমি বলি, তুমি সব বাদ দিয়ে সব বিক্রি করা লাগে। বিক্রি করে ফেলা বাবু? বিক্রি করে ফেলা। তুমি ঠান্ডা মাথা একবার ভাইবো আমার কথাটা। আমি যা করছি তুমি শোনো। তুমি ব্যবসা বাণিজ্য, বর্ডার ব্যবসা, ইলিগাল ব্যবসা বন্ধ করে দাও, সব বিক্রি করে দাও, বাদ দাও। সব বিক্রি করে দেবো? বাদ দাও। খালি তোমার ট্রাক আছে কটা? 3টে না 4টে? এখন তো এই 3টেই আছে। 3টেই আছে। 3টা ধরে নিয়ে তুমি ঢাকা যশোর ট্রান্সপোর্টেশন লাগাতো। তোর কি মাথাটা খারাপ হয়েছে? মাথা আমার ঠিকই আছে আব্বা। খালি ট্রাকগুলো ট্রান্সপোর্টেশনের বিজনেসে দিয়ে দাও, লাভলে আছে দেখবানি। তুমি ট্রান্সপোর্ট বিজনেস করো, এটা মানসিক শান্তিও থাকে। এই, তো চাচারে ঠিক মতো দেখাশোনা করিস তো? খাওয়া দাওয়া ঠিক মতো দিস? আর তো ছোটো ভাই রে? আচ্ছা ঠিক আছে, আমার ছেলেরা যত্ন করবি। আর শোন, আমার যে মুরগিগুলো ঠিক মতো খাওয়া দাওয়া দিস তো? দেখাশোনা করিস? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো না। হ্যাঁ, রাখি তাহলে। আচ্ছা ফুপু, সারাক্ষণ হাঁস মুরগির খোঁজ খবর নিলেই হবে? নিজের শরীরের প্রতি কি খোঁজ খবর দেওয়ার দরকার নেই? কেন, কি হয়েছে? আমি কি করেছি? সকালে ওষুধটা তো খাননি আপনি। সেটা করলে আমি খাইনি, আমি তো খাইছি, ওষুধ খাইছি। আপনি কিন্তু আমার সাথে মিথ্যে কথা বলছেন ফুপু। আমি রাতে গুনে রেখেছিলাম, একটু আগে চেক করে দেখলাম যে সকালে যে ওষুধটা খাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি খাননি। মা গো, ওই যে ওষুধ খাতে খাতে না আমার শরীরটা একটা ওষুধের ফ্যাক্টরি হয়ে গেছে। এখন আর ওষুধ খেতে ভালো লাগে না, খাবো না। আচ্ছা ফুপু, সেদিন ডাক্তারের কাছে যে নিয়ে গেলাম, ডাক্তার কিন্তু আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে কখন আপনার কোন থেরাপি নিতে হবে, সকালে কোন ওষুধ খেতে হবে, দুপুরে খাওয়ার আগে একটা, খাওয়ার পরে আরেকটা, রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা। এগুলো যদি ঠিকমতো আপনি মেনটেন না করেন, তাহলে যে সমস্যাটা নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন সেটা সারবে না ফুপু। একটু কষ্ট করে খেয়ে ফেলুন। কিন্তু ওই যে এখন তো তোমাদের এখানে আসি, তাই না? তুমি সবসময় আমাদের দেখাশোনা করছো, ঠিক মতো ওষুধ খাওয়াচ্ছো, কিন্তু আমি যখন বাড়ি যাবো, কে আমার ঠিক মতো ওষুধ খাওয়াবে, কে আমার দেখাশোনা করবে বলো দিনে? আমার একটু বলে দাও তুমি। সেটা নিয়ে আপনার একদম টেনশন করার কিছু নেই। আমি প্রেসক্রিপশনটা ভালো করে পড়ে নিয়েছি, সব আমার মুখস্থ। দরকার হলে আমি ফুপাকে ফোন করে প্রতিদিন বলে দেব কখন কোন টাইমে আপনাকে কোন ওষুধ খাওয়াতে হবে। দরকার হলে আপনার কাজের লোককেও আমি ফোন করে বলে দেব, ঠিক আছে? এখন এই ওষুধটা খান। খাতেই হবে। কি হয়েছে তোমার? মন খারাপ? আচ্ছা বাবলুর মা, একটা কথা বলো তো, আমি যে ব্যবসাটা করি এটা কি ইলিগাল ব্যবসা, মানে অবৈধ ব্যবসা? অবৈধ হতে যাবে কেন? এটা তোমার বাপ দাদার ব্যবসা, পারিবারিক ব্যবসা। কে বলছো তোমার এটা অবৈধ? কে আর বলবে? তোমার ওই গুণধর ছেলে বাবলু বলেছে আমি নাকি একটা অবৈধ ব্যবসা করতেছি, ইলিগাল ব্যবসা করতেছি। গভর্নমেন্টকে ট্যাক্স দেই না, ভ্যাট দেই না, আমার সব কিছু নাকি অবৈধ। এখন এটাকে বন্ধ করে দিতে হবে। আচ্ছা বাবলুর বাবলু তো এমনি এমনি কোনো কথা কয় না, তাই না? আমার মনে হয় কি বাবলু যখন বলছে এটা, তুমি ছেড়ে দাও। ননসেন্স! আরে
এটা আমার ঐতিহ্যগত ব্যবসা। আমার দাদা করেছে এই ব্যবসা, আমার বাবা করেছে, আমি করছি, এখন আমার ছেলেরা করবে। তা না, তোমার দুটো ছেলের একটা ছেলেও যদি মানুষ হতো, যদি আমার এই ব্যবসাটাকে ধরে রাখতে পারতো। এখন আমি রীতিমতো স্বপ্ন দেখছি আমার নাতি এসে এই ব্যবসা ধরবে, অনেক জাঁকজমক পূর্ণ করে ধরবে। আচ্ছা, বাবলু যখন বলছে এটা অবৈধ ব্যবসা, একটা কাজ করো না, এটা ছাইরা দিয়ে আমরা নতুন কোনো ব্যবসা ধরি, নতুন ঐতিহ্য বানাই। এই চুপ করো, বলি একটার বোঝে আরেকটা। আরে এই বুড়ো বয়সে কি আমি এখন গাড়ি ব্যবসা করতে পারি? এই ব্যবসাতে কত রকম ঝামেলা থাকে। আর তাছাড়া গাড়ির লোকজনরা সব নেশা ভাঙ করে পড়ে থাকে। কোন দিন দেখা গেছে নেশা ভাঙ করে 10টা লোক মেরে মালপত্র নিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খালে পড়ে যাচ্ছে। শেষে আমাকে ওই থানা পুলিশ করতে হবে, জেলের ভাত খেতে হবে। তাইলে তাইলে বাবলু বাবু, তুমি এখন কি করবা? কি আর করবো, এই বুড়ো বয়সে প্রাণ খুলে গালাগালি করব আর এই হাতের কাজ করবো, ভালোই হবে। তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? চলে যাচ্ছি না, চলে যেতে হচ্ছে। না গেলে হয় না? হ্যাঁ, কিন্তু এভাবে তো থাকা যাবে না। মানুষের জীবনে মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যেটা অপ্রত্যাশিত, তারপর সেটাকে মেনে নিতে হয় এবং মানিয়ে নেয়। আমি যেরকম সবকিছু মেনে নিয়েছি। মানুষের সবচেয়ে বড় যে শক্তি সেটা হচ্ছে তাদের অ্যাডাপ্টিবিলিটি পাওয়ার। সবকিছুকে অ্যাডাপ্ট করতে পারে, সবকিছুকে মানিয়ে নিতে হয়। আমাকে যেরকম মেনে নিতে হচ্ছে। চাচু, তুমি চাইলেই সবকিছু ঠিক করতে পারো। চাইলেই সবকিছু ঠিক করা যায় না, ঠিক হয় না। দেখ লিপি, এই বাড়িটা যেখানে আমার বেড়ে ওঠা, ছোটবেলা থেকে সবকিছু এখানে আমার, তোরা আমার চোখের সামনে বড় হয়েছিস। তোর কি মনে হয় যে এই বাড়ি ছেড়ে চলে যেতে আমার ইচ্ছে করছে? করছে। তো বাস্তবতা এত নির্মম যে আমাকে চলে যেতে হচ্ছে। শোন, জীবনটা হচ্ছে বিচিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, জয় তব বিচিত্র আনন্দ হে কবি। পৃথিবীটা বৈচিত্র্যময়, বৈচিত্র্যই আনন্দ। সব মানুষের জীবন অনেক রকম ঘটনা ঘটতে পারে, সবকিছুকে মানিয়ে চলতে হবে। তোর জীবনে একটা ঘটনা ঘটেছে, তোর আশেপাশে অনেক কিছু ঘটতে পারে, টেনশন করিস না, এগিয়ে নিয়ে যেতে হবে। আশেপাশে তোর অনেক ঘটনা ঘটবে, কিন্তু হতাশ হবি না। জীবনে কখনো যদি মনে হয়, তুই যদি কোনোদিন মনে করিস নিজেকে খুব অসহায় লাগে, চাচুটাকে ফেলিস। এই বাড়িতে যে মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, সবচেয়ে বেশি আদর করত, তারাই চলে যাচ্ছে। আপুও নেই, তুমিও চলে যাচ্ছ। আমার অনেক কষ্ট হবে চাচু।
আমরা তো বের হব আর একটু পরে। সব ঠিকঠাক মানে গোছানো টোছানো সব হয়ে গেছে? না মানে হ্যাঁ হচ্ছে, আর একটু বাকি আছে, ওটা শেষ হলেই বের হয়ে যাব। রুল আমিন কই? ও ও একটু নিচে গেছে ভাইয়া, ও আসলে একটু গোছগাছ বাকি আছে, তারপরে বের হয়ে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে পারুল, শুভকামনা রইল, নতুন সংসার নতুনভাবে গড়ে তুলবে। ভালোই হয়েছে, যদিও আমার দুর্ভাগ্য যে আমি তোমাদেরকে আটকে রাখতে পারিনি। আসলে আমার মতো যে চিন্তা করতে হবে সেটাও তো কোনো মানে নেই, আর এখন তো আর আগের মতো না যে সবাইকে একসাথে থাকতে হবে। ভালোই হলো। ভাইয়া ভাইয়া বিশ্বাস করেন, আমি কিন্তু খুব চেয়েছিলাম যে সবাইকে নিয়ে একসাথে অনেক সুন্দর করে থাকতে, কিন্তু পরিস্থিতি ভাই এতটাই বিশৃঙ্খল হয়ে গেল যে আমি কোনোভাবে ম্যানেজ করতে পারলাম না। মনে হলো ভাইয়া এটাই হয়তো একটা ওয়াইজ ডিসিশন হবে যদি বাসা থেকে আমি চলে যাই, বাসার পরিস্থিতি সুন্দর রাখার জন্য। আমারও দোষ ভাইয়া, আমিও কাউকে সেভাবে নিতে পারলাম না, আমাকেও সবাই ভালোভাবে নিতে পারলো না। না না, তুমি শুধু শুধু নিজেকে দোষী ভেবো না। আসলে হয়েছে কি, আমারই বোধহয় সমস্যা। আমার সন্তানদের আমি ঠিক মতো গড়ে তুলতে পারিনি, না হলে আসলে অ্যাডজাস্টমেন্টের দায়িত্বটা তো ওদের উপরই ছিল, পারেনি ওরা। তুমি মন খারাপ করো না পারো, তুমি মন খারাপ করে গেলে এটা খুব খারাপ হবে আমাদের সবার জন্য। ভাই আপনি কিন্তু একটু মন খারাপ করবেন না। আমি জানি ভাই আপনার অনেক মন খারাপ হচ্ছে যে আমি আপনার ভাই দুজনে বাসা থেকে চলে যাচ্ছি, আপনি অনেকটাই একা হয়ে যাবেন, কিন্তু আপনি মন খারাপ করবেন না, আপনি আপনার শরীরের যত্ন নেবেন। আর ভাই আমি প্রত্যেক সপ্তাহে আসবো, এসে সবাইকে দেখে যাবো, সবার কি অবস্থা আমি সবকিছু জেনে তারপরে যাবো। নিশ্চয়ই, এটা তো তোমার আরেকটা বাড়ি, তোমার যখন খুশি তুমি আসবে। আর মন তো আসলে একটু খারাপ হবে না, একটু প্রথম কয়েকদিন তো একটু খারাপ লাগবেই, ফাঁকা ফাঁকা লাগবে, তোমাদের মিস করব, ঠিক হয়ে যাবে পারুল। ভাই আপনি আমাকে মাফ করে দিন। ছি ছি, তুমি মাফ করার কথা কেন বলছো? আমি তো বললাম যে যেটা হচ্ছে সেটা সবার ভালোর জন্য হচ্ছে, এটা দোষের কিছু না। তুমি বরং যাও তাহলে, তোমার গোছগাছগুলো সেরে ফেলো। ছি ছি, তোমাকে সালাম করতে হবে কেন? যাও। পিক আপে মাল উঠে গেছে? জি চাচি আম্মা, লাগেজ সব পিক আপ ছেড়ে দিয়েছে আর সামনে সিএনজি রাখা আছে।